এটি নিউজ দেখছেন। তিনটা নিউজ আওয়ারের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বিস্তারিত। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভেনিয়ায় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তাকে গুলি করা হয়। তার ডান কানের উপরের অংশ ছিদ্র হয়ে গুলি বেরিয়ে যায়। চিকিৎসাধীন ট্রাম্প শঙ্কামুক্ত রয়েছেন, তবে মারা গেছেন তার এক সমর্থক। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন হামলাকারীও। তার পরিচয় নিশ্চিত করেছে FBI। 20 বছর বয়সী হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। বিস্তারিত জানাচ্ছেন শাওন মাহফুজ। সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়ায় নির্বাচনের সমাবেশে কয়েকশো মানুষের মাঝখানে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ তার কান ঘেঁষে একটি বুলেট চলে যায়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়ে নিজেকে আড়াল করেন ট্রাম্প। এ সময় তার সমর্থকদের চিৎকার করতে শোনা যায়। সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে চারপাশে ঘিরে রাখেন। কিছুক্ষণ পর উঠে দাঁড়ান ট্রাম্প। এ সময় তার কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। হাত নেড়ে সমর্থকদের নিজের বেঁচে থাকার কথা জানান দৃঢ়চেতা ট্রাম্প। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই তাকে দ্রুত পাশের একটি গাড়িতে নিয়ে যান সিক্রেট সার্ভিসের সদস্যরা। ওই গাড়িতে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেওয়া হয়। হামলার ঘটনায় ট্রাম্পের কানের উপরের অংশ ছিদ্র হয়ে গুলি বেরিয়ে গেছে। এক্স বার্তায় তিনি জানান, অনেক রক্তক্ষরণ হয়েছে, আপাতত তিনি ভালো আছেন। সৃষ্টিকর্তা আমেরিকার প্রতি আশীর্বাদ বর্ষণ করুন। গুলিতে আহত হওয়ার পরও ট্রাম্প উইসকনসিনে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছে তার প্রচার শিবির। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী। তার হাতে একটি রাইফেল ছিল। তার ছোড়া গুলিতে এক সমর্থক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে হামলাকারীও নিহত হন। এদিকে ট্রাম্পের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের সাথে কথা বলে তার বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে এ ধরনের সহিংসতাকে অসুস্থ মানসিকতা বলে ক্ষোভ প্রকাশ করেন বাইডেন। There's no place in America for this kind of violence. It's sick. It's sick. It's one of the reasons why we have to unite this country. We cannot allow for this to be happening. We cannot be like this. We cannot condone this. হামলার ঘটনার তদন্ত শুরু করেছেন গোয়েন্দা বাহিনীর সদস্যরা। ট্রাম্পকে গুপ্ত হত্যার চেষ্টা করা হয়েছে বলে মনে করছে FBI। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ, বিল ক্লিন্টন এবং জিমি কার্টার সহিংসতার নিন্দা জানিয়েছেন। ট্রাম্প গুরুতর আহত হননি জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন তারা। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। ফিরছে দেশের খবরে। বাংলাদেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার গত 15 বছরে পরিকল্পিতভাবে কাজ করেছে বলেই সেটি সম্ভব হয়েছে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে 2021-22 অর্থ বছরের জন্য 77টি প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে রপ্তানি ট্রফি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। বিশ্বের 33তম অর্থনীতির দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। রপ্তানি আয় বাড়াতে শুধু গার্মেন্টসের উপর নির্ভরশীল থাকলে চলবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বহুমুখী পণ্যের রপ্তানি বাড়ানোর পাশাপাশি পণ্যের নতুন নতুন বাজার খুঁজতে হবে। তিনি বলেন, এখনকার কূটনীতি শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিকও বটে। তাই বাংলাদেশের কূটনীতি হচ্ছে অর্থনৈতিক কূটনীতি। Middle East, GCC country, অর্থাৎ গালফ কান্ট্রি, আফ্রিকা, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি, ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি, এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবো। কারণ যেসব দেশের দিকে এতদিন আমরা করতাম, তাদের বললাম তো আমি যে তাদের ক্রয় ক্ষমতাও কমে গেছে, দারিদ্র্যের হার বেড়ে গেছে, সেখানকার অবস্থা উপরে বোঝার উপায় নাই। উপরে তারা ফিটফাট, কিন্তু ভিতরে যে কি যারা থাকে তারা জানে। তো সেই জন্য আমাদের নতুন নতুন জায়গা এবং নতুন নতুন পণ্য খুঁজতে হবে।
সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করে জাতীয় সংসদে আইন পাশের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে বঙ্গভবন গেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়কদের একটি প্রতিনিধি দল। দুপুর 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণপদযাত্রা করে শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট হয়ে গুলিস্তান 0 পয়েন্টে পৌঁছন আন্দোলনকারীরা। সেখানে আন্দোলনকারীরা বঙ্গভবন যাওয়ার রাস্তায় পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। সেখান থেকেই আন্দোলনকারীদের সমন্বয়কদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যায়। এদিকে অন্য শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে এবং 0 পয়েন্টে অবস্থান নিয়েছেন। অবস্থানে কোটা বিরোধী নানান স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। এ সময় কোটা বিরোধী গান গাইতে দেখা যায় তাদের। আন্দোলনকারীদের অবরোধের কারণে কার্যত অচল হয়ে পড়েছে 0 পয়েন্ট, ফলে আশেপাশের সড়কগুলো স্থবির হয়ে পড়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ছাত্ররা। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে বঙ্গভবনে গেছেন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। সেই খবর রাখছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সবশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, বেশ কিছুক্ষণ আগেই আসলে 12 সদস্যের যে প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়েছিলেন আমরা দেখেছি আপনার মাধ্যমেই। এই মুহূর্তে সেখানকার কি অবস্থা বিস্তারিত জানাবেন এবং কোথায় রয়েছেন সেটিও একটু জানাবেন। আচ্ছা, বঙ্গভবন থেকে প্রতিনিধি দল তারা স্মারকলিপি, সেটি 12 সদস্যের প্রতিনিধি দল তারা গিয়েছিলেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিনিধি দলটি তারা বঙ্গভবনের ভিতরে প্রবেশ করেছিলেন এবং সেখানে তারা স্মারকলিপি দিয়ে 12 জন সদস্য দল তারা আবার বের হয়ে এসেছেন এবং কিছুক্ষণ আগেই বঙ্গভবনের গেট থেকে বের হয়ে আমরা চেষ্টা করেছিলাম গণমাধ্যম কর্মীদের কথা বলার জন্য, তবে তাদের সাথে এখন পর্যন্ত কথা বলা যায়নি। তাদের আসলে মূল আন্দোলনকারী যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে তারা মিলিত হয়ে গুলিস্তান মোড়ে তারা সম্ভবত এই ব্রিফিং করবেন এবং স্মারকলিপির বিস্তারিত সেটি জানাবেন। এর আগে আপনি জানেন যে সকাল 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা গণপদযাত্রার জন্য তারা তাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শিক্ষার্থীরা আসেন এবং জড়ো হয়ে সেখান থেকে তারা পদযাত্রা করে শাহবাগ ঘুরে জিপিওর সামনে আসেন এবং জিপিওর সামনে আসার পর সেখানে পুলিশ তাদের আটকে দেয় এবং আধা ঘন্টা পর তারা সেই ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগোয় এবং এরপরে তাদেরকে আবারও গুলিস্তান এলাকাতে তাদেরকে আটকে দেওয়া হয় এবং এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের কথা হয় এবং তারা 12 সদস্যের একটি প্রতিনিধি দল তারা বঙ্গভবনে প্রবেশ করেন এবং বঙ্গভবনে প্রবেশ করে তারা যে স্মারকলিপি তারা দিয়েছেন এটি তারা জানিয়েছেন। তবে রাষ্ট্রপতির সঙ্গে তাদের কোনো সাক্ষাৎ হয়েছে কিনা কিংবা কার কাছে এই স্মারকলিপিটি তারা হস্তান্তর করেছেন সে বিষয়টি তারা গণমাধ্যমের সাথে এখনো কথা বলেননি। আর পরে একটু পরে হয়তো বা আনুষ্ঠানিকভাবে ব্রিফিং হবে এবং ব্রিফিং করে স্মারকলিপির বিস্তারিত এবং আগামী দিনে যে আন্দোলন কর্মসূচি সেই কর্মসূচি সেটি তারা ঘোষণা করবেন সেটি এমনটি আমরা জানতে পেরেছি। কিন্তু তার আগে কিন্তু বেশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের 2 দফা কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, কিন্তু এখন বলা যায় যে শান্তিপূর্ণভাবেই তারা তাদের যে স্মারকলিপি সেটি তারা দিয়েছেন এবং তারা যে 5 ভাগের বেশি কোটা থাকা চলবে না এবং সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটা যে আইন সেটি স্থায়ীভাবে পাশ করতে হবে এমন যে তাদের যে দাবি সেই দাবিতে এখনো তারা অটল রয়েছেন এবং পরবর্তীতে কি কর্মসূচি দেন সেটি আমরা নিশ্চয়ই হয়তো আর কিছুক্ষণের মধ্যে সেটি দর্শকদেরকে আমরা জানাতে পারবো। এখন মূল আন্দোলনকারীদের সঙ্গে যে 12 জনের যে প্রতিনিধি দল তারা যোগ দিয়েছেন এবং এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও রয়েছেন, তবে স্বাভাবিক এবং শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রয়েছে গুলিস্তান এলাকাতে। মিন্টু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। কোটা আন্দোলনে পুলিশের উপর হামলার ঘটনায় করা মামলাটি তার মেরিটের উপর চলবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোটা বিরোধীরা না বুঝে আন্দোলন করছে বলেও মনে করেন তিনি। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদক পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। না দেখি বাতিল হবে, আর মেরিট থাকলে মানে এই ঘটনা অনুযায়ী মানে তদন্ত হয়ে তার বিচার ব্যবস্থা আমরা প্রেরণ করব। তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার
হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। কোটা সংস্কারের দাবিতে আজ রাষ্ট্রপতি বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা এই স্মারকলিপি দেন। চট্টগ্রামে স্মারকলিপি জমা দিয়ে 24 ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা। 8 কিলোমিটার গণপদযাত্রা শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন রাজশাহীর শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদযাত্রার সময় সড়কে যানজটের ফলে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এদিকে সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলা এবং মামলার প্রতিবাদে কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল এবং সংহতি সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে ঢাকা আরিচা মহাসড়কে সমাবেশ করে। কুষ্টিয়ায় কোটা সংস্কারের এক দফা দাবিতে গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন তারা। একই দাবিতে বরিশাল এবং কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেন কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। ভিন্ন প্রসঙ্গ, বিত্ত বৈভব নিয়ে আলোচিত সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার গত 22 জুন দেশে ফেরার কথা ছিল। আদৌ কি তিনি ফিরেছেন? ছাগলকাণ্ডের পর কি করছেন এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান? অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এখন কোথায় রয়েছেন? সাবেক অতিরিক্ত আইজি শামসুদ্দোহাও কি দেশে অবস্থান করছেন? আবুল কালাম আজাদের অনুসন্ধান। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের ইস্যু শেষ না হতেই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে। সম্প্রতি তার বিদেশ যাওয়ার খবরে সমালোচনার মুখে পড়েন। প্রশ্ন উঠেছে, দেশ ছেড়ে পালালেন না তো? পরে গত 19 জুন এক ভিডিও বার্তায় তিনি জানান, হৃদরোগের চিকিৎসার জন্য পরিবার নিয়ে সিঙ্গাপুরে অবস্থান করছেন। আমি আগামী 22 তারিখে দেশে ফিরব। 3 সপ্তাহ পার, এখনো দেশে ফেরার কোনো আলামত নেই ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার। দ্বিতীয় স্ত্রীর ছেলের ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান নতুন কর্মস্থলে বদলির পর অসুস্থতার কারণ দেখিয়ে আরেকজনের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যোগদানপত্র জমা দেন তিনি। এরপর একদিনের জন্যেও নতুন কর্মস্থলে উপস্থিত হননি, এমনকি কোনো ছুটিও নেননি। ধানমন্ডির বাসার মূল ফটক বন্ধ, খুলে রাখা হয়েছে নেমপ্লেট। সেখানে নেই তার পরিবার। মতিউর ও তার পরিবার বিদেশে পালাতে পারেন এমন সন্দেহ ছিল দুদকের। বিজ্ঞ আদালতকে জানিয়েছি বিষয়টি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। মতিউরের গ্রামের বাড়ি বরিশালের মুলাদি, প্রথম স্ত্রীর বাড়ি নরসিংদীর রায়পুরা এবং দ্বিতীয় স্ত্রীর বাড়ি ফেনীর সোনাগাজীতে। তিনি এখন কোথায়? এ বিষয়ে 3টি জায়গারই স্বজনেরা নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি। গণমাধ্যমের খবর, ছাগলকাণ্ডের পর ছেলেকে অস্বীকার করে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গা ঢাকা দেন মতিউর রহমান। তবে তার দ্বিতীয় স্ত্রীর ছেলে আলোচিত মুশফিকুর রহমান ইফাত ইতিমধ্যে বিদেশে পাড়ি জমান। অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্প্রতি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এরপর থেকেই লাপাত্তা। গণমাধ্যম বলছে, তাদের 2 সন্তান কানাডায় পড়াশোনা করে, তাই বেনজির কাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা শুরু হওয়ার পর পরিবার নিয়ে সেখানে বেড়াতে গেছেন সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা। বিপুল সম্পদের পাশাপাশি জালিয়াতি করে একাধিক পাসপোর্ট করার অভিযোগ তার বিরুদ্ধে। তিনি ডিএমপির সাবেক কমিশনার, র্যাবের সাবেক প্রধান এবং পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। গণমাধ্যম বলছে, গত 4 মে স্ত্রী 3 কন্যা সহ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক এই পুলিশ কর্তা। কেউ বলছেন বেনজির আহমেদ সিঙ্গাপুর আছেন। কোনো কোনো গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বর্তমান অবস্থান দুবাইয়ে। একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে তুরস্কে নিজের কেনা বাড়িতে আছেন সাবেক এই পুলিশ মহাপরিদর্শক। এত সব খবরের ভিড়ে এখনো পর্যন্ত ধোঁয়াশাই রয়ে গেছে তার অবস্থান। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। মাদকের চোরাচালান বন্ধে ভারত সহায়তা করলেও মিয়ানমার আন্তরিক নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এই দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, মাদকের সরবরাহ কমাতে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যোগাযোগ চলমান রয়েছে, পাশাপাশি দেশের বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মাদক এবং ধূমপান বিরোধী সংগঠন মানুষের প্রতিষ্ঠাতা ডক্টর অরূপ রতন চৌধুরী দাবি করেন,
করেন, দেশে প্রায় 1 কোটি মানুষ মাদকাসক্ত, আর 60% অপরাধের সাথে মাদকাসক্তরা জড়িত রয়েছে। তারা কিন্তু আমাদের সহযোগিতা করার জন্য কন্ট্রোল করছে, যারা আমরা কমপ্লেন করছি সেই জায়গাটিতে কাজ করছে। কিন্তু যে ভয়ঙ্কর নেশাটি যেখান থেকে আসে, সেই পার্শ্ববর্তী দেশ মায়ানমার, আমরা এটা যুদ্ধ পীড়িত দেশ, সেখানে আমরা বহুবার রিকোয়েস্ট করছি, তারা বলছে করবে, কিন্তু এখনো তারা কার্যকর ভূমিকা আমাদের করছে না। বয়সের সীমা না মানায় ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রথম শ্রেণীতে 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ওই 169 শিক্ষার্থীর ভর্তি বাতিল হয়ে যাবে। আলাদা লিভ টু আপিলের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 3 সদস্যের আপিল বিভাগ আজ এই আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীর অভিভাবকরা 2টি লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। হাইকোর্টের রায় অনুসারে 169 শিক্ষার্থীর শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করতে স্কুল কর্তৃপক্ষের কোনো বাধা নেই। এর আগে বয়সসীমা লঙ্ঘিত হওয়ায় ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রথম শ্রেণীতে 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে গত 21 মে রায় দেন হাইকোর্ট। ভর্তির প্রক্রিয়া 2 শিক্ষার্থী অভিভাবকের করা এবং ভর্তি বাতিলের বৈধতা নিয়ে 120 শিক্ষার্থীর অভিভাবকের করা 2টি রিটের চূড়ান্ত শুনানি নিয়ে আজ এই রায় দেওয়া হয়। চালের জেলা বলে পরিচিত দিনাজপুরের মোকামে আবারও বেড়েছে চালের দাম। সরবরাহের ঘাটতি নেই, অথচ প্রকারভেদে চালের দাম বেড়েছে 150 থেকে 250 টাকা পর্যন্ত। পাইকার এবং মিল মালিকরা পরস্পরকে দুষছেন, তাতে ক্রেতাদের দুর্ভোগ আরও এক ধাপ বেড়েছে। বিস্তারিত জানিয়েছেন দিনাজপুর প্রতিনিধি। উত্তরাঞ্চলের সর্ববৃহৎ চালের আড়ত এই বাহাদুর বাজার। এখান থেকে সারা দেশেই চাল সরবরাহ হয়। এই বাজারে হঠাৎ করে বেড়ে গেছে সব ধরনের চালের দাম। মিনিকেট, কাটারি, নাজির শাহের গুটি স্বর্ণ, আটা সহ সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 4 টাকা। 10 দিন আগেও 50 কেজি চালের বস্তা বিক্রি হতো 3000 টাকায়। এখন তা বিক্রি হচ্ছে 3200 থেকে 3250 টাকায়, যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের বাজারের বাজেটে। 200 টাকা যদি আমি ইনকাম করি, 200 টাকা দিয়ে আমার কি হবে? তাই ইনকাম করা চালের দামে বেশি। এইভাবে যদি দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, চালের দাম, আমরা নিরুপায় হয়ে কোথায় যাব? আমরা কি করব? যোগানের কোনো ঘাটতি না থাকা সত্ত্বেও অযৌক্তিকভাবে চালের দাম বাড়ায় ক্রেতাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পাইকার ও আড়তদারদের। তারা আবার দায় চাপাচ্ছেন মিলারদের ওপর। ধান হঠাৎ করে দাম বৃদ্ধি, ব্যবসায়ীরা এখন বর্তমানে মগের মুলুকের ওই ধারাটা অব্যাহত রাখছে। এটা কোনো কিছু না। যেই সময় ধানের সিজন, এখন এই সিজনে ধান উঠছে, কিন্তু এই ধানের এত দাম বলে মিলাররা, আসলে এটা কিন্তু আসলে সত্য না। যারা ধান মজুত করে বাজার নিয়ন্ত্রণ করে, সেই সিন্ডিকেটের ওপর সরকারের নজরদারির দাবি জানান এই মিল মালিক নেতা। আমি আশঙ্কা করছি 1.5 মাস পরে আমরা আমাদের মিল চালানোর স্বার্থে তাদের থেকে ধান কিনতে বাধ্য হব। এই জায়গাটা আমাদের কাছে অভিপ্রায় না। আরেকটি জিনিস, ধান এবং চালের মূল্য যত কম হবে তত আমাদের মিলারদের জন্য সুবিধা। ভরা মৌসুমে চালের দাম বাড়ার যৌক্তিক কারণ নেই। কেন বা কাদের কারসাজিতে অস্থির হচ্ছে বাজার, তাদের বিরুদ্ধে অভিযানে নামার দাবি সাধারণ মানুষের। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় নাজুক অবস্থা বরিশাল নগরের। বর্ষায় সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। রাস্তায় পানি ঢুকে যায় বাসা বাড়িতেও। বরিশাল নগরের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানিয়েছেন বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবির। বরিশাল নগরীর ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকায় নগরবাসী এখন চরম দুর্ভোগে শিকার হচ্ছে। বিশেষ করে বর্ষার সময় রাস্তা তো ডুবে যায়, পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান বাসাবাড়িতে পানি ঢুকে। বরিশালের ড্রেনের কি অবস্থা, ড্রেনগুলো নেই, অনেক রোডই ড্রেন নেই। আর ড্রেন না থাকার কারণে বর্ষা হলে দুর্ভোগের আর সীমা থাকে না। এবং এখানে যে গোরস্থান রয়েছে তার পাশেই যে দৃশ্যগুলো আমি দেখাচ্ছি, পানি জমে আছে। এভাবে পানি এখন না, সারা বছরই পানি জমে আছে। বর্তমানে ড্রেনেজ ব্যবস্থা এবং সড়ক উন্নয়নে কাজ শুরু হয়েছে, বর্ষার সময় কাজ শুরু হয়েছে। বর্ষার সময় কাজের মানও খারাপ হয়, কিন্তু এই কাজগুলো সেভাবে তদারকি করা হচ্ছে না। আর বেশিরভাগই ড্রেনগুলো দখল হয়ে গেছে, সেগুলোও দেখার কেউ নেই। এবং এই যে কাজ চলে, কাজের মান খারাপ হওয়ার কারণে, যখন সংস্কার কাজ চলে কাজের মান খারাপ হওয়ার কারণে এই ড্রেনেজগুলো বেশি দিন টিকসই হয় না।
এবং এগুলো তদারকি করা হয় না, কাজ চলে, ঠিকাদাররা কাজ করে এবং ঠিকাদাররা কাজ করলে দেখা যায় সরকারের টাকা যাচ্ছে, লাভবান হচ্ছে ঠিকাদার এবং প্রকৌশলীরা, কিন্তু নগরবাসী সেই সুবিধা পাচ্ছে না। আর এই কারণেই এই নগরীর ড্রেনের এই দুরবস্থা। এই ছিল আমার কাছে বরিশালের ড্রেনেজ ব্যবস্থার যে দুরবস্থা তার সর্বশেষ। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ভারী বৃষ্টিতে হাঁটু জল রংপুর নগরীতে, জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। রংপুর নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়া এলাকায় মূলত গেল কয়েকদিনের যে অতিবৃষ্টিতে রংপুরের বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার মধ্যে কিন্তু এই এলাকাটিও রয়েছে। এছাড়াও রংপুর নগরীর মুন্সিপাড়া, মুলাটল, মিস্ত্রিপাড়া, শান্তিধারা, হাজিপাড়া সহ জুম্মাপাড়া বেশ কয়েকটি এলাকায় কিন্তু বৃষ্টির পরপরই কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়। এই জলাবদ্ধতা তৈরি হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে রাস্তার থেকে ড্রেন উঁচু হওয়ার কারণে। সড়কে যখন পানি জমে দেয় সেই পানিগুলো নিষ্কাশনের যে ব্যবস্থা ড্রেন, সেটি কিন্তু পরিকল্পিতভাবে হচ্ছিল না। আরেকটি কথা সেটি হচ্ছে যে সেই ড্রেন দিয়ে যে পানিগুলো আসলে নেমে যে শহর থেকে বের হয়ে যাবে, তার অন্যতম নগরীর লাইফলাইন বলা হয় এই শ্যামাসুন্দরী খালকে। কিন্তু এই শ্যামাসুন্দরী খালেও আপনারা দেখছেন যে শ্যামাসুন্দরী খালে এখানে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা তাদের বসত বাড়ির যে ময়লা আবর্জনা তারা কিন্তু এটাকে ফেলে সেই পানি চলাচল বা পানি সরবরাহের যে গতি সেটিও কিন্তু থেমে দিয়েছেন। এছাড়াও রংপুরের আরেকটি অন্যতম খাল রয়েছে কেডি খাল, সেই কেডি খালেরও একই অবস্থা। এই শ্যামাসুন্দরী এবং কেডি খালের দুই ধার অনেক জায়গা দখল হয়েছে। নগরবাসীর আসলে দাবি যে ড্রেনেজ ব্যবস্থাগুলো আরও পরিকল্পিতভাবে করা হোক, সড়কের সাথে যে ড্রেনের যে অবস্থা সেটি কিন্তু সমান সমান হতে হবে, না হলে কিন্তু পানি জমে সেই পানি কিন্তু জলাবদ্ধতা তৈরি না হওয়া পর্যন্ত কিন্তু সেই পানি নামে না। তো এই ছিল আমার কাছে রংপুরের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে সর্বশেষ অবস্থা। পাবনার সাথিয়ায় মাত্র 3টি পরিবারের সুবিধার জন্য 37 লাখ টাকার সেতু। সরকারি অর্থ অপচয়ে অপ্রয়োজনীয় সেতু নির্মাণের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট। সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া গ্রামে নির্মাণাধীন এই 3তলা বাড়ির মালিক কামরুজ্জামান নামের স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি। পাশের কয়েকটি বাড়িতে বাস করেন তারই স্বজন আরও 2টি পরিবার। সম্প্রতি এই বাড়িগুলোর পাশে কাগেশ্বরী নদীর সংযোগ সেচ খালে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। 32 ফুট লম্বা ও 10 ফুট প্রশস্ত এই সেতুটির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 36,55,000 টাকা। টেন্ডার প্রক্রিয়া শেষে নিয়োগ হয়েছে ঠিকাদার। স্থানীয়দের অভিযোগ, সরকারের বিপুল অঙ্কের অর্থ ব্যয়ে এই ব্রিজ নির্মাণ হলে যাতায়াত সুবিধা পাবে মাত্র 3টি পরিবার। নষ্ট হবে কৃষিজমি, প্রায় 500 একর জমিতে বর্ষার পানি প্রবাহেও সৃষ্টি হবে জলাবদ্ধতা। তাদের আরও অভিযোগ, সেতু নির্মাণে স্থানীয়দের মতামত নেয়নি কর্তৃপক্ষ। ঢাকায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে নির্মাণ কাজ অনুমোদন করিয়েছেন কামরুজ্জামান। শুধুমাত্র একটি ফ্যামিলির কারণে এই ব্রিজটা, কানে এপারে মসজিদ আছে, এপারে মসজিদ আছে, আমাদের এখান থেকে ব্রিজের দরকার নাই। অপ্রয়োজনীয় ব্রিজ নির্মাণ বন্ধে অভিযোগের পাশাপাশি মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। সরকার এত টাকা খরচ না করে যদি রাস্তাঘাটের জন্য খরচ করে, আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো। আমরা পিঁজ আছে, ধান আছে, মাঠের ফসল আনতে আমার রাস্তার প্রয়োজন। প্রভাব খাটানোর কথা অস্বীকার করে এলাকার স্বার্থেই ব্রিজ নির্মাণ হচ্ছে দাবি কামরুজ্জামানের। বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় জনপ্রতিনিধিরাও। তবে স্থানীয়দের আপত্তি কর্তৃপক্ষকে জানিয়ে সিদ্ধান্ত চাওয়া হয়েছে, জানালেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আমার প্রভাব খাটানোর প্রশ্নই আসে না। এখানে আবেদনকারী হলো চেয়ারম্যান, আবেদনকারী হলো মেম্বার, এখানে রিপোর্ট করলো হলো উপজেলার কোন এক ইঞ্জিনিয়ার, আর এখান থেকে এটুকু হলে 100 মিটারের ভিতরে পথটা ক্লিয়ার হয়ে যায়। এখানে যে ঝামেলা বাড়ছে এটা দেখার জন্য আমরা আসছি যে এদের সমস্যাটা কি, সমস্যার সমাধান করে আমরা কাজ করব, কারো সমস্যা রেখে কাজ করব না, যেটা যৌক্তিক হবে আমরা সেটাই করব। ব্যক্তি স্বার্থের সেতু নির্মাণ বাতিল করে কৃষিপণ্য পরিবহনে পাকা সড়ক নির্মাণের দাবি গ্রামবাসীর। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পোবালি ব্যাংক পিএলসি। মধুমাস শেষ হয়েছে 1 মাস আগেই। এই মধুমাস ঘিরে দেশে যেসব ফল পাওয়া যায় তার প্রায় সবই ফুরিয়েছে। এখন বাজারে মিলছে শুধু আম, কাঁঠাল। তবে কাঁঠালের দাম তুলনামূলক কম হলেও আমের দাম গতবারের চেয়ে বেশি। বাংলা দিনপঞ্জিকায় জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মধুমাস। গ্রীষ্ম পেরিয়ে বর্ষা এসেছে ধরণীতে।
তাই আম কাঁঠাল সহ বিভিন্ন দেশি ফলের মৌসুমও প্রায় শেষের পথে। জাম ও লিচু ফুরিয়ে গেলেও পাওয়া যাচ্ছে আম ও কাঁঠাল, তবে চাহিদার বিপরীতে দাম কিছুটা বেশি। জাতীয় ফল হিসেবে পরিচিত কাঁঠাল মৌসুম শেষের দিকে হওয়ায় বাজারে সরবরাহ কিছুটা কম। ছোট আকারের প্রতি পিস কাঁঠাল 50 থেকে 60 টাকা, আর বড় কাঁঠাল পাওয়া যাচ্ছে 100 টাকায়। দাম নিয়ে ক্রেতারা সন্তুষ্ট থাকলেও বিক্রি নিয়ে হতাশ বিক্রেতারা। 70 টাকা আর স্বাভাবিক দাম। কাঁঠাল প্রচুর আছে, মানুষ নাই, দাম কম, খরচ তাতে পোষে না, লস হয়। এদিকে মৌসুমের একেবারে শেষ দিকেও বাজারে এখনও আমের সরবরাহ ভালো। আম্রপালি, বাড়ি, ফজলি ও হাড়িভাঙ্গা জাতের কল্যাণে এখনও পাইকারি ও খুচরা পর্যায়ে মিলছে আম, তবে গতবারের চেয়ে এবার দাম তুলনামূলক বেশি হওয়ায় অসন্তোষ ক্রেতারা। গতবারের থেকে এবারে আমের দাম একটু বেশি। যে জিনিসটা একবার বেড়ে যায় ওটা আর কমে না, কারণ এবছর যদি 100 টাকা হয় আগামী বছর 150 টাকা হবে। বর্তমানে যে 4 প্রজাতির আম বাজারে পাওয়া যাচ্ছে তার খুচরা বাজার মূল্য সুরমা ফজলি 80 থেকে 90 টাকা, হাড়িভাঙ্গা 80 থেকে 100 টাকা, আম্রপালি 80 থেকে 110 টাকা এবং বাড়ি 4 জাতের আম পাওয়া যাচ্ছে 100 থেকে 120 টাকায়। ফলন কম হয়েছে, মুকুল কম হয়েছে, খরায় শেষ, কিন্তু আমের বাজার আছে এবার। গতবার দেখা গেছে আমরা আমের দাম কম থাকাতে আমরা দৈনিক 1,20,000-1.5 লাখ টাকা দোকানদারি করছি, কিন্তু এখন আমাদের 40,000 টাকা বিক্রি করতে আমাদের অনেক কষ্ট হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গত বছরের চেয়ে এবছর ফলন 15% কম হয়েছে। সব মিলিয়ে 25 থেকে 27 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা। জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। মানিকগঞ্জের সিংগাইরে উন্নত জাতের বেলি ফুলের চাষ করে ব্যাপক লাভবান উদ্যোক্তা ফখরুল ইসলাম মিঠু। 10 বছর আগে উপজেলার জয়মণ্ডপ গ্রামে 6 বিঘা জমি ভাড়া নিয়ে বেলি ফুলের চাষ শুরু করেন মিঠু। শুরুতে তার পুঁজি ছিল 2 লাখ টাকা, এখন বাগান থেকে মাসে লাভ আসে প্রায় 3 লাখ টাকার মতো। পাশাপাশি বাগান পরিচর্যা, ফুল সংগ্রহ এবং অন্যান্য কাজের জন্য কর্মসংস্থান হয়েছে 10 জন শ্রমিকের, যার বেশিরভাগই নারী। উদ্যোক্তা মিঠু জানান, উন্নত জাতের হওয়ায় তার বাগানের বেলি ফুল বেশি সময় তাজা থাকে, তাই দামও বেশি পাওয়া যায়। কৃষি অফিস জানিয়েছে জেলায় ফুল চাষ বাড়াতে উদ্যোক্তাদের সহযোগিতা করছেন তারা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় হতবাক গোটা বিশ্ব। তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রনেতারা। শাওন মাহফুজের আরও একটি প্রতিবেদন। ট্রাম্পের ওপর হামলার ঘটনায় পরিস্থিতি দ্রুত সামাল দেয়ায় সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। হামলার ঘটনায় ভীষণ মর্মাহত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, সভ্য সমাজে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। রাজনৈতিক সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একই মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। সম্প্রতি ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। হামলার ঘটনাকে অন্ধকার সময় বলে উল্লেখ করেন তিনি। সমবেদনা জানিয়ে ট্রাম্পের নিরাপত্তা জোরদারের আহ্বান জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিন্দা জানিয়ে বন্ধু ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গণতন্ত্রকে চ্যালেঞ্জ করে এমন যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ট্রাম্পের ওপর গুলির ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। All Australians, I was shocked by the terrible scenes at former President Trump's campaign event. নিন্দা জানিয়ে ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুভকামনা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন der Leyen। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ওপর এই হামলা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের গতিপথও পরিবর্তন করে দিতে পারে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব নিউজ আওয়ার, তার আগে এক নজরে শিরোনামগুলো জানাবো আরও একবার। যুক্তরাষ্ট্রের নির্বাচনী সভায় গুলি, আহত ট্রাম্প, বিশ্ব নেতাদের নিন্দা। বাংলাদেশের কূটনীতি হচ্ছে অর্থনৈতিক কূটনীতি, বললেন প্রধানমন্ত্রী।
স্মারকলিপি দিতে বঙ্গভবনের শিক্ষার্থীদের প্রতিনিধি দল। অবৈধ সম্পদ নিয়ে আলোচিত মতিউর বেনজিররা কোথায়? ইউরোর শিরোপা জয়ের লড়াইয়ে আজ ইংল্যান্ড স্পেন মহারণ। ভিকারুন্নেসা নুন স্কুল লিভ টু আপিল খারিজ, 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলই রইল। এবং ভরা মৌসুমে দিনাজপুরে আবারও বেড়েছে চালের দাম। Sponsored by Abiba Finance Limited. এই ছিল 3টা নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.etnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।